দেখুন, 3 দিন ধরে লাগাতার কসবা কাণ্ডের যে অবস্থা, যা পরিস্থিতি, তা তো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এখন এই তদন্তের গতি প্রকৃতি জানিয়ে প্রবল চর্চার জায়গায় একদিকে যেমন এই চর্চা হচ্ছে, তার মধ্যেই চর্চা হয়তো আরো বেশি করে শোরগোল ফেলে দিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরের বিভিন্ন মন্তব্য, যে মন্তব্যে অনেকেই প্রশ্ন তুলে দিচ্ছেন যে কেন এই গৃহযুদ্ধ শাসকের অন্দরে। আজকে কসবা কাণ্ডে লাগাতার যে অবস্থা বা যে পরিস্থিতিগুলোর উপর আমাদের সব থেকে বেশি নজর থাকছে, তার মধ্যে থেকে আপনি এই মুহূর্তে টেলিভিশন খুললে দেখবেন এই কসবা কাণ্ড নিয়েই শাসক দল তৃণমূল কংগ্রেস গোটা ঘটনার নিন্দা জানাবার পরেও যখন বিরোধীরা বারবার এই প্রশ্নের জায়গায় রাইজ করছেন, তখন এবার কিছু অবস্থা, কিছু পরিস্থিতি, কিছু মন্তব্য যা বিতর্ক অলরেডি তৈরি করে ফেলেছে এবং জানিয়েও শাসক দল তৃণমূল কংগ্রেস তারা পদক্ষেপ করছে। তাই বলছি, ঘটনার যতই না গতি প্রকৃতি যার দিকে আমাদের নজর রয়েছে, তার থেকে হয়তো বেশি মুহূর্তে ফোকাসে চলে আসছে শাসক তৃণমূল কংগ্রেস, তাদের অন্দরের একের পর এক দ্বন্দ্বের ছবি। এখন এই গোটা ব্যাপার নিয়ে, গোটা পরিস্থিতি নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে শাসক দল। কারণ তাদেরকে এই মন্তব্যগুলোতে কখনো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক্সপোজ করতে হচ্ছে, জানান দিতে হচ্ছে যে দল সমর্থন করে না। কখনো দলের অন্দরের একেবারে সংঘর্ষ বা বিবাদ এমন জায়গায় চলে যাচ্ছে যা এক্সপোস্টের মাধ্যমে নারী বিদ্বেষী মন্তব্যে তরজা পাল্টা তরজার জায়গায় চলে আসছে। লাগাতার চলছে। ঘটনা যা ঘটেছে তা চরম নিন্দনীয় আখ্যা দেওয়ার পরেও, বলবার পরেও আরজিকর কাণ্ড যা আমাদের গোটা বাংলা, গোটা দেশ, গোটা পৃথিবীর কাছে এই পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, তার মধ্যে আবারও এই কসবা কাণ্ড আরো বড় প্রশ্ন তুলে দিল। যদি তার সঠিক বিচার হতো তাহলে পরে কি কসবা কাণ্ড হতো? এই প্রশ্নে যখন জেরবার প্রত্যেকটা পরিস্থিতির ওপর যখন না প্রত্যেকের তীক্ষ্ণ নজর, তখন সেই জায়গায় এই ধরনের বাকবিতণ্ডা বা বিতর্ক অবশ্যই আজকে তাই শুরু করতে হচ্ছে এই প্রশ্নটা রেখেই, কসবা কাণ্ডে তৃণমূলের অন্দরে গৃহযুদ্ধ কেন? আমি একটু আপনাদেরকে কিছু মন্তব্য শুনিয়ে নিই। এই মন্তব্যগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন কবেকার মন্তব্য। 4টে মন্তব্য শোনাই দুজন ব্যক্তিত্বের, তারপর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হলো, কি পদক্ষেপ গ্রহণ করা হলো। প্রথমে দেখুন এই ছবি। लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, 2 सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हम, जो गंदा काम किया, वो ही हैड टेकन द एडवांटेज ऑफ द सिचुएशन। ছোট্ট প্রশ্ন এর মতো বোনটির কাছে, আপনি তো ওদের চিন্তা, আপনি জানতেন যে আজকে কলেজ বন্ধ, পরীক্ষা, আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে। এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? গেলেন যখন আপনার 4টে বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? একদম একা, কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন। দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল। এলো ওরা লোহার হাত করে নিয়ে, নোখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে, ওরা মানুষ মারার দল। যদি আপনি তাই জানতেন, আপনি বলেছেন যে আপনি একদম মূর্ছিত হয়ে শুয়ে পড়েছিলেন এবং আপনি বুঝতে পেরেছেন যে আপনাকে বারবার ধর্ষণ করা হয়েছে। তা আপনি যদি, এবং আপনি বলছেন যে বয়ফ্রেন্ডকে খুন করবে, তো এত কিছু যখন আপনি আগে থেকে জানতেন এবং এদের চরিত্র সম্পর্কে আপনি অবহিত ছিলেন, আপনার কলেজের পাস আউট, আমার মনে হয় এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে, কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। সন্দেহ অন্যায় করা হয়েছে, কারা করেছে, যে করেছে তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। বারবার আমি এক কথা বলছি, বারবার আমি এক কথাই বলছি, এই সমস্ত ক্রিমিনালিটি, রেপ, মলেস্টেশন, এটা কারা করে? কিছু পুরুষ করে। তা মহিলাদের লড়াইটা কাদের বিরুদ্ধে? যারা এই পারভার্টেড টাইপের পুরুষ, তাদের বিরুদ্ধে লড়াই
করা উচিত। রাত জাগো দিন জাগো, নিরাপত্তার কি আছে? সব জায়গায় তো একই অবস্থা। পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে। আপনার পলিটিক্যাল এজেন্ডা আছে, আপনি নিয়ে মাইক নিয়ে এসছেন আমরা মিডিয়া থেকে, নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? ভেতরে, কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে? শিক্ষাক্ষেত্র তো আরে ভাই, শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে? আপনি বলুন না। নিরাপত্তা কাকে দেবে? নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে, সহকর্মীরা দেবে। সেখানে সহকর্মীরাই রেপ করছে, তাহলে অন্যায়টা কারা করছে? কর্তৃপক্ষ সবাইকারই দেওয়া উচিত, কিন্তু আগের দোষটা কার? সহপাঠীরা করেছে। হ্যাঁ, প্রাক্তনরা ঢুকলো কি করে? তাদের সঙ্গে নিঃসন্দেহে প্রাক্তনরা যখন ঢোকে তখন সেই নিঃসন্দেহে কিছু লিঙ্ক আছে। প্রাক্তনও আর যাই হোক, সে তো ছাত্র, সে তো পুরুষ। সেই পুরুষদের বিরুদ্ধে কেন মহিলারা লড়ছে না? কলেজ কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ তো আর সরকার নয়। কলেজ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না করতে হয়, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। বলতে সব জায়গায় কি পুলিশ দাঁড়িয়ে থাকবে? আপনারা বলছেন যে প্রতিটা ইনস্টিটিউশনে পুলিশ দাঁড়িয়ে থাকবে, এটা তো হয় না। যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে কাদের সঙ্গে ঘুরছে না। মানসিকতার পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ হবে না। এটাকে কোনো আইন চাপা দিয়ে, আইন দিয়ে, পুলিশ দিয়ে এ করে হবে না। এটা মানসিকতার পরিবর্তন থাকতে হবে, পরিবর্তন চাই, মানসিকতার পরিবর্তন প্রতিদিন প্রতি জায়গায়। আজকে যদি স্টুডেন্টরা যদি তাদের সহপাঠিনীকে মানে রেপ করে, এর চেয়ে দুঃখের খবর তো কিছু নেই। এটা তো প্যাথেটিক। নেতার নামে জিন্দাবাদ দিলে আর দু চারটে মালা করলে সে সংগঠনের নেতা হতে পারে না। ব্লক প্রেসিডেন্ট বলুন, যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বলুন, ছাত্র বলুন, যুব বলুন, সেই নেতার দায়িত্ব তাকে গার্জিয়ানের মতো থাকতে হয়, খোঁজ খবর নিতে হয়। রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে দলের কোন কর্মী খারাপ হয়ে আছে, দলের কোন কর্মী অসুস্থ, তার খবর যদি না রাখে তাহলে নেতা খারাপ হচ্ছে তার উপরের নেতারা জানে না কেন? ছাত্র পরিষদের নেতারা জানে না কেন? কি পদক্ষেপ তাদের বিরুদ্ধে নিয়েছিলেন? তারা কি করছিলেন? দায়িত্বহীন কয়েকজন লোক নেতা হয়ে বসে আছে, যার জন্য এরকম ভাবে মহিলাদের উপর অত্যাচার হয়, আর তার উপরের নেতারা কোন রকম ভাবে কিছু জানতে পারে না। লজ্জা। আর এই মন্তব্যগুলো যখন সর্বসমক্ষে আসছে এআইটিসির তরফ থেকে, অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তাদের তরফ থেকে এবার এক্সপোজড করা হলো এবং তারা স্পষ্ট ভাষায় বললেন একেবারে ব্যক্তিগত মত, দল এগুলোতে সমর্থন করে না। অর্থাৎ এই জায়গায় এই ধরনের মন্তব্য সামনে আসবার পর এআইটিসির তরফ থেকে এটাই হচ্ছে কি এক্সপোজড। একটু দেখাই আপনাদেরকে, এবং সেখানে সুস্পষ্ট ভাষায় কি লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, পড়তে পাচ্ছেন, এবং সেখানে বলা হয়েছে বিধায়ক মদন মিত্র, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ব্যক্তিগত, দল তাদের বক্তব্যের সঙ্গে কোনোভাবে একমত নয়, এই মন্তব্যগুলোর কড়া নিন্দা করছে দল। এই বক্তব্য কোনোভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না। এক্স মাধ্যমে এটাই তৃণমূল কংগ্রেস অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পোস্ট। তো এখন প্রশ্ন ডেফিনেটলি যেটা প্রথমে আমি অ্যারাইজ করবো, এর মধ্যে বেশ কিছু প্রশ্ন তো রয়েছেই। এক তো শাসকের অন্দরে এই গৃহযুদ্ধ কেন, প্রথম বড় প্রশ্নের জায়গা। এবং দ্বিতীয় বড় প্রশ্নটা হচ্ছে শাসকের মদত ছাড়া এই কলেজে এ ধরনের টিম কি তৈরি হতে পারে? অবশ্যই দ্বিতীয় বড় প্রশ্ন। আর তৃতীয়ত বড় প্রশ্নের জায়গা, পুলিশি তদন্ত জানিয়ে প্রথম থেকে প্রশ্ন উঠছে। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আরজিকর কাণ্ড আর কসবা কাণ্ডের মধ্যে পুলিশের যে তদন্তের গতি প্রকৃতি, তাতে কোনো ফারাক কি দেখা যাচ্ছে, বা সেই জায়গায় কোনো ফারাক কি আদৌ আছে? আমি কয়েকটা বিষয়, যে বিষয়গুলো আজকে আলোচনায় ডেফিনেটলি আলোকপাত করবো, তার মধ্যে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত অরিজিৎ বক্সি, বিজেপি মুখপাত্র। অরিজিৎ বাবুকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, অনির্বাণ দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা গৌরব মজুমদার, গৌরব দাকে স্বাগত। এবং দূরাবাস থেকে অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা। অরিন্দম বাবুকে স্বাগত, অসংখ্য স্বাগত অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন। আমি যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট জায়গাটাই সব থেকে বড় আপাততভাবে, আমি তাই রাজনৈতিক পরিস্থিতি দিয়ে আসবো। অরিন্দম বাবুর কাছে আমি একটু পরে আসছি। আমি শুরুতেই অরিজিৎদার কাছে আসবো। ঠিক এই জায়গায় যে আজ এই ছবিগুলো দেখতে হচ্ছে, তার কারণ হিসেবে আপনি কি বলবেন? কেন এই গৃহযুদ্ধের পরিস্থিতি শাসকের অন্তরে? দেখুন, আমি পরিষ্কারভাবে বলতে চাই যে এই গৃহযুদ্ধ, যাকে আপনারা গৃহযুদ্ধ বলে মানুষের সামনে, আমাদের দর্শক বন্ধুদের সামনে দেখাচ্ছেন, কিচ্ছু গৃহযুদ্ধ টুদ্ধ নয়, কোনো যুদ্ধ নয়। এটা ইস্যু থেকে নজর ঘোরাবার একটা প্রি প্ল্যান্ড স্ট্র্যাটেজি তৃণমূলের। এই মদন মিত্র
যাকে দিয়ে আপনি আপনার প্রোগ্রাম শুরু করলেন, এই মদন মিত্র আমাদের পার্ক স্ট্রিটে যখন নির্যাতিতা হয়েছিলেন তখন কি বলেছিলেন? একজন মা নাইট ক্লাবে যান কেন, তিনি প্রশ্ন তুলেছিলেন। এই মদন মিত্র আরজি করার সময় কি বলেছিলেন? বলেছিলেন কি চাই সেটা পরিষ্কার করে বলতে হবে, তো টাকা চাই না অন্য কিছু চাই, টাকায় সব কিছু ম্যানেজ হয়, বলেছিলেন উনি কোট আনকোট মিডিয়ার সামনে। দেখুন সেই এক স্ট্রিমে এক লাইনে সেম বক্তব্য এখানেও, অর্থাৎ এরা তৃণমূল কংগ্রেস প্রজেক্টেড ইস্যু থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের ব্যর্থতা, পুলিশ মন্ত্রীর ব্যর্থতা, মুখ্যমন্ত্রীর ব্যর্থতা, অ্যাকচুয়ালি সবই তো, সব মন্ত্রী তো উনি ছাড়া তো পাতাও হেলে না, না সরকারে না দলে। তাই সার্বিক ব্যর্থতার আঙ্গুল যখনই মুখ্যমন্ত্রীর দিকে যেতে চলেছে, উঠেছে, সেই মুহূর্তে ত্রাতা হিসাবে এই মদন মিত্র, এই কল্যাণ ব্যানার্জি, এদেরকে আসরে উনি নামিয়ে দেন। সবই চটির মহিমা ছাড়া কিচ্ছু নয়। আবার একটা জিনিস অদ্ভুত লাগছে, এই যে ছেলেটি মনোজিৎ মিশ্র, যার ব্যাপারে এত কথা হচ্ছে, যার ব্যাপারে এত তথ্য অনুসন্ধান হচ্ছে, এত বিতর্ক হচ্ছে, এই ছেলেটির অ্যান্টিসিডেন্ট কি? আমাদের মনে রাখতে হবে এই ছেলেটিকে কয়েকদিন আগে এমএলএ অশোক দেব, যিনি ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি, তার অ্যাপ্রুভাল নিয়ে তাকে অস্থায়ী কর্মী হিসাবে নিযুক্ত করা হয়েছিল। এই মনোজিৎ মিশ্রের অ্যান্টিসিডেন্ট কি? আমরা এর অ্যান্টিসিডেন্টগুলো আমি অদ্ভুত হয়ে যাচ্ছিলাম যে এই অ্যান্টিসিডেন্ট নেওয়া একজনকে কিভাবে ওই কলেজে অস্থায়ী চাকরিতে নিযুক্ত করা হয়। 2012 সালে এই কলেজে প্রথম তার পা রাখা, এবং পা রেখেই একজন সহপাঠীকে ছুরির আঘাত করার অভিযোগে তারপর তিনি উধাও। আবার ভেসে উঠলেন সাউথ ক্যালকাটা ল কলেজে 2017। ভেসে ওঠার 1 বছরের মধ্যে ওই কলেজে ভ্যান্ডালাইজেশন, ভাঙচুর করার অপরাধে গড়িয়াহাট থানায় এফআইআর, কিন্তু অ্যারেস্ট নয়। মাথার উপর ছাতা, অ্যারেস্ট করা হলো না। তার 2 বছরের মধ্যে, তার 4 বছরের মধ্যে 2022-এ এসে ওই কলেজেরই একজন ফার্স্ট ইয়ারের তরুণী, আমরা নাম প্রকাশ করতে পারবো না কারণ আমরা জানি এই ধরনের মলেস্টেশন বা রেপ ভিক্টিমের কখনো নাম মিডিয়াতে প্রকাশ করা যায় না, আইনত সেটা দণ্ডনীয়। একজন ফার্স্ট ইয়ারের তরুণী অভিযোগ করলো সেক্সুয়াল হ্যারাসমেন্টের, র্যাগিংয়ের এবং বিভিন্ন রকম নির্যাতনের। গড়িয়াহাট থানায় এফআইআর পর্যন্ত নেয়নি, কসবা থানায় এফআইআর পর্যন্ত হয়নি, অ্যারেস্ট হওয়া অনেক দূরের কথা। এই যার ব্যাকগ্রাউন্ড, এই যার অ্যান্টিসিডেন্টস, তাকে তৃণমূলের বিধায়ক অশোক দেব, যিনি পরিচালন সমিতির সদস্য, তিনি রেকমেন্ড করে অস্থায়ী চাকরি দিচ্ছেন। একদম। একবারও তার মনে হলো না যে এই ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট যে ছেলেটির দীর্ঘদিন ধরে এই কলেজে দাপিয়ে বেরিয়েছে, তাকে আমি অস্থায়ীভাবে, তাকে যদি সেখানে আমি এই পাওয়ার দিই, তাকে এই জায়গায় আমি যদি কলেজের মধ্যে এন্ট্রি অ্যাক্সেস দিই, সে তো এই ধরনের ঘটনা ঘটাবেই। তাহলে পরে আপনার এই প্রশ্ন ধরে আমি অনির্বাণদার কাছে ঠিক এই জায়গাতেই প্রশ্ন রাখবো যে শাসকের মদত ছাড়া, মানে যেটা খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন তুলছে অনির্বাণ, শাসকের মদত ছাড়া কি এরকম টিম গড়ে উঠতে পারে কলেজে? প্রথম কথা, এখানে অস্থায়ী চাকরি ইত্যাদি, তার তৃণমূল যোগ, হ্যান ত্যান সব ঠিক আছে, এটা নিয়ে তো রাজনৈতিক বিতর্ক এগুলো হবেই। কিন্তু যেটা আমার নিজের ব্যক্তিগতভাবে ভীষণ লজ্জা লাগছে যে ঘটনাচক্রে আমারই পেশার একজন লোক, এও নাকি ক্রিমিনাল লয়ার, আলিপুর কোর্টে প্র্যাকটিস করতে দিতে বলে শুনছি, সত্যি মিথ্যে বলতে পারবো না। মানে সেখানেই লজ্জায় আরও মাথা কাটা যাচ্ছে। দেখুন, আমরা যারা কালো কোর্টের প্র্যাকটিস করি ইত্যাদি, আমাদের একটা ব্যাপার আছে, আইনের রাজনীতির লড়াই তার জায়গায়, কিন্তু যখন কোর্টের এই কালো কোর্টের প্রশ্ন, তখন আমাদের একটা অন্যরকম ফেলো ফিলিং থাকে। তার মধ্যে দাঁড়িয়ে কিছু ছ্যাঁচড়ামি করে এরকম লোকজন যে একেবারে নেই সেটা বলবো না, সেটা আছে, কিন্তু এই ধরনের ক্রাইমের সঙ্গে কেউ জড়িয়ে পড়ছে বড়ই লজ্জাজনক। কিছুদিন আগে সোদপুরে, তিনি আবার ঘটনাচক্রে বিজেপি করতেন, তিনিও এই ধরনের একটা অভিযোগে অ্যারেস্ট হয়েছিলেন। তিনি ঘটনাচক্রে একজন লয়ার, যদিও খুব রেগুলার প্র্যাকটিস করতেন না, কিন্তু এই ছেলেটি সম্ভবত মোটামুটি কোর্টে উঠে যেত বলেই শুনেছি। তো সেই জায়গা থেকে ব্যাপারটা আরোই খারাপ লাগছে। এবং যিনি নির্যাতিতা হয়েছেন তিনিও আইনের ছাত্রী, আগামী দিনে তিনিও এই পেশায় আসবেন। এই জায়গায় দাঁড়িয়ে পেশাগত জায়গা থেকে যাকে বলে মান সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার মতো কাজ এই ছেলেটি করেছে। এবং এর মাথায় আমি আসছি, এর মাথায় যে রাজনৈতিক প্রভাব, ছাতা ইত্যাদির কথা হচ্ছে, সেটা নিয়ে নিশ্চিতভাবে বিতর্ক চলতে পারে। কিন্তু অশোক দেবের নাম যেহেতু এখানে উঠেছে, একদম ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে বলতে পারি যে অশোক দেব মহাশয়কে যারা নিজেরা দেখেছেন বা চেনেন, শুধুমাত্র তৃণমূলের নেতা বা আগে কংগ্রেসের নেতা বলে নয়, তাকে যারা দেখেছেন তারা এটুকু জানবেন যে অশোক দেব আজও ওই কলেজ স্ট্রিটের পাশে একটি ছোট্ট 2 কামরার মেস বাড়িতেই থাকেন, এবং অসংখ্য মানুষ তার কাছে বিভিন্ন সময় সাহায্যের জন্য যান। কেউ খালি হাতে ফিরেছেন বলে আমি শুনিনি। তিনি জেনে শুনে
একটি দুষ্কৃতীকে এই ধরনের রেকমেন্ডেশন দিয়েছেন, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে পারবো না। তার মানে আমি এটা বলছি না যে এর মাথায় কারো কোথাও কোনো হাত থাকতে পারে না, হতেই পারে সেই ধরনের অনৈতিক কাজের মধ্যে কেউ জড়িত ছিলেন, তাকে সাহায্য করেছেন ইত্যাদি, কিন্তু কলেজের কোনোভাবেই- ভাইস প্রিন্সিপাল নিজে আমি শেষ বলছেন করি। অশোক দেবের আমি শেষ রেকমেন্ডেশনে করি, আমি শেষ অ্যাপ্রুভালে করি। ওনাকে দেওয়া হয়েছে, আমি আপনি শেষ বলছেন করি। আমি বিশ্বাস করতে পারবো আমি না। শেষ করে নিই। এবার এইখানে অশোকদেবকে যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা কথাটা বুঝবেন, আমি যেটা বলছি, যারা চেনেন না তারা তাদের মতো করে বলতে পারেন, অন্য বিষয়। এটা নিয়ে যা বিতর্ক ইত্যাদি হওয়ার সেটা আলাদা প্রশ্ন, কিন্তু কেউ যখন কাউকে রেকমেন্ড করছেন তিনি গিয়ে পরবর্তীকালে এরকম কোনো হিনাস ক্রাইম করবেন কি না সেটা তার পক্ষে যেমন বোঝা সম্ভব। এক সেকেন্ড কলেজ কর্তৃপক্ষ জানতো না? মনে হয় আমি আসছি। কলেজের দাদা দিদি বোন ভাই সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু কাউকে রেকমেন্ড করা বা চাকরি দেওয়া ইত্যাদি প্রসঙ্গটা সম্পূর্ণ আলাদা। এখানে ঘটনা পরে ঘটেছে, অত্যন্ত খারাপ ঘটনা, তার মাথায় সোকল্ড ছাতার কারণেও সে কিন্তু কোনো রকম রেয়াত হয়নি। সদাতৎপর মিডিয়া বা কসবার রবার্ট ব্রুস কেউ খোঁজ পায়নি, তার আগে এরা কিন্তু গ্রেপ্তার হয়ে গেছিল। যে কলেজের থেকে ঢিলছোড়া দূরত্বে কসবা থানা, সেই কলেজের থেকেই ঢিলছোড়া দূরত্বে অনেক বড় বড় মিডিয়া হাউস, কসবা রবার্ট ব্রুসের বাড়ি, এরকম অনেকের বাড়ি টাড়ি আছে, কেউ কিন্তু খোঁজ পায়নি। কোনো রকম ছাতা এই ক্রিমিনালকে বা এই ক্রিমিনালের সঙ্গে যারা ছিলেন কাউকে বাঁচাতে পারেনি, পুলিশ প্রত্যেককে অ্যারেস্ট করেছে, এটা এক। দ্বিতীয়ত আসবো, ধরুন পরবর্তীকালে কে কী ঘটাবে এটা যেমন কেউ জানেন না, কিন্তু আগে থেকে কেউ কিছু ঘটিয়ে রেখেছেন কি না সেই খোঁজটা চাইলে পদ্মশ্রী পুরস্কার দেওয়ার আগে কিন্তু পাওয়া সম্ভব। এক্ষেত্রে প্রশ্ন ওঠে, কিছুদিন আগেই যে মহারাজকে বিজেপির তরফ থেকে, সরকারের তরফ থেকে রেকমেন্ড করিয়ে পদ্মশ্রী দেওয়ানো হয়েছে, তিনি যে অতীতে কি অসাধারণ কীর্তিকলাপ করে এসছেন সেটা তাদের কাছে খোঁজ ছিল কিনা এই প্রশ্ন থাকবে। কি আশ্চর্য, উনি এটা ধর্ষণের ঘটনাকে একটা অভিযোগের সাথে ইকুয়েট করে ফেলেন। এটা অভিযোগ, ওটাও ধর্ষণের ঘটনা, ওটাও ধর্ষণের ঘটনা। আপনি কি কার্তিক মহারাজের শিষ্য? একটা আপনি ধর্ষণের কি অভিযোগ কার্তিক মহারাজের শিষ্য? কার্তিক মহারাজের বিরুদ্ধে কি শিষ্য? আপনি মদন মিত্র, আপনি কার্তিক অনুব্রত মহারাজের শিষ্য, তাই তো? বিরুদ্ধে অভিযোগটা আপনি কি? অনুব্রত মণ্ডলের শিষ্য তো? কার্তিক মহারাজের একমাত্র বিরুদ্ধে অনুব্রত অভিযোগটা মণ্ডলের কি? শিষ্যরাই একজন ধর্ষণকে কার্তিক justify করতে মহারাজের পারে। বিরুদ্ধে আপনি অভিযোগটা কি? ধর্ষণকে justify আপনি একজন করছেন। আইনজীবী তো? আপনি ধর্ষণকে আপনি justify আইনজীবী তো? করছেন। কার্তিক আপনি মহারাজের ধর্ষণকে বিরুদ্ধে অভিযোগটা কি? justify রেপের তো? করছেন। আইনজীবীর কথা কার্তিক বলছেন। মহারাজের আইনজীবীর কথা বিরুদ্ধে বলছেন। অভিযোগটা কি আপনি কল্যাণ জানেন? বন্দ্যোপাধ্যায় কি করছেন? তার বিরুদ্ধে আপনার অভিযোগটা নেতা কি? আইনজীবী কল্যাণ রেপের বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ বলছেন? একই না? দাঁতবার করে কার্তিক বলছেন। মহারাজ রেপ করেছে দাঁতবার একই করে না? উনি ওনার নিজের দলের কার্তিক একজন মহারাজ এমপি ধর্ষণ সংসার নিয়ে করেছে কথা একই বলছেন। না? আপনার লজ্জা কার্তিক হওয়া মহারাজ উচিত। কি ধর্ষক? আপনি অনুব্রত মণ্ডলের কার্তিক যোগ্য মহারাজ কি ধর্ষক? শিষ্য। আপনি কার্তিক অনুব্রত, মহারাজ কি আপনি সেটা তার আপনি সঙ্গে বলুন। ছিলেন? আপনি কি আপনি আইন, কার্তিক আপনি মহারাজের সঙ্গে ছিলেন? আপনি আইন প্র্যাকটিস আপনি করেন? করেননি তো? আপনি বলতে আপনি পারেন? করেননি তো? আপনি আইন প্র্যাকটিস কার্তিক করেন? মহারাজের বিরুদ্ধে আপনি অভিযোগটা কি কি? জানেন যে কে কার্তিক কে বলতে মহারাজের পারে, বিরুদ্ধে কে আপনি অভিযোগটা কি? জানেন, আপনি কে যে বলতে পারে কে মহিলা দোষী আর কে অভিযোগ দোষী নয়? করেছেন, আপনি জানেন নিজেকে অভিযোগটা কোর্ট কি? মনে করছেন? আপনি জানেন, আপনি মনে নিজেকে করছেন কোর্ট নিজেকে? মনে করছেন? আপনি নিজেকে মনে করছেন? আশ্চর্য কথা, আপনি মনে কার্তিক করছেন না মহারাজকে তো? তো অলরেডি দোষী বলে দিলেন। কে বলেছে? অদ্ভুত কথা, তার বিরুদ্ধে এক্ষুনি অভিযোগ তো আছে। বললেন। তার বিরুদ্ধে অভিযোগ আপনি আছে। equate করছেন একটা, তার বিরুদ্ধে আপনি অভিযোগ আছে। equate করছেন একটা তার যে বিরুদ্ধে ঘটনা অভিযোগ ঘটেছে, আছে। আপনি জাস্টিফাই আপনি করার অস্বীকার চেষ্টা করছেন। আপনি আপনি অস্বীকার জাস্টিফাই করছেন। আপনি কার্তিক এটাই মহারাজের অনুব্রত চালা। মণ্ডলের দীর্ঘায়িত হয়ে যাবে, ঠিক আছে। আপনারাই অনুব্রত তার সঙ্গে মণ্ডলের ছিলেন। চালা। বেশ, আমাকে তার বিরতি সঙ্গে নিতে হবে, ছিলেন। বিরতি নিতে হবে। আমি বুঝেছি। বেশ 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 আমাকে প্রত্যেকের কাছে যেতে হবে, প্লিজ। দেখুন, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তর্ক বিতর্ক হবে, কিন্তু যে ধরনের ঘৃণ্য ঘটনা আমার সমাজের মুখে ঘটে যাচ্ছে সেই ঘটনার প্রত্যেকে নিন্দা করেন, আমরা প্রত্যেকে সর্বতভাবে নিন্দা করছি, কিন্তু তারপরেও কিছু বিষয় যা কিন্তু প্রশ্ন উস্কে দিচ্ছে, আর সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। তৃণমূল, বিজেপি, সিপিএম এখানে কোনো রাজনৈতিক বিষয় নয়। এতক্ষণ আমার প্রথম প্রশ্নটাই ছিল যে শাসকের অন্দরেই গৃহযুদ্ধ কেন? বাকবিতণ্ডা ডেফিনেটলি চলবে, কিন্তু এই গৃহযুদ্ধের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা মোটামুটিভাবে যে ছবিগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে এই যে আইটিসির তরফ থেকে এক্সপোস্ট, এবং সেটা একেবারে সম্পূর্ণ ব্যক্তিগত মতামত এই দুই নেতার, সেটা বলে দিয়ে যে পোস্ট করা হয়েছে, এবং তার পাল্টা আবার দুই নেতাই পোস্ট করেছেন, মানতে পারছেন না। এআইটিসি বা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে বক্তব্য রাখা হয়েছে এবং যে মন্তব্যের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই গোটা বিষয় নিন্দা করা হয়েছে আইটিসির তরফ থেকে, তার পাল্টা এই মুহূর্তে রিয়াকশন আপনারা দেখতে পাচ্ছেন। মদন মিত্রের রিয়াকশন আপনাদেরকে দেখাচ্ছি, অন্যদিকে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আপনাদেরকে দেখাচ্ছি। এখন এটাই হচ্ছে প্রসঙ্গ, কারণ এরই মধ্যে আবার মদন মিত্রকে শোকজ করার ঘটনা আমরা দেখতে পেয়েছি। যদিও এখনো পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে কিনা আমরা জানি না, আপাততভাবে সংবাদ মাধ্যম আমাদের কাছে কোনো রকম খবর নেই। তবে ঠিক এই জায়গায় 3 দিনের মধ্যে গোটা বিষয় নিয়ে সুব্রত বক্সী, দলের রাজ্য সভাপতি, মদন মিত্রকে শোকজের চিঠি পাঠিয়েছেন। 3 দিনের মধ্যে লিখিতভাবে কী কারণে এই মন্তব্য করেছিলেন মদন মিত্র, ফাঁকা কলেজ জানা সত্ত্বেও কেন গেলেন, তার কারণ দর্শাতে হবে। এখন এটা হচ্ছে সর্বশেষ ছবি। যাই হোক, আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে গৌরবদার কাছে আসবো, আমি তারপর অরিন্দমদার কাছে আসছি। গৌরবদার কাছে এই জায়গাতেই আমার প্রশ্ন, একে তো গৃহযুদ্ধের জায়গা, অন্যদিকে দাঁড়িয়ে বাগবিতণ্ডার মধ্যে জড়িয়ে যাওয়া, এটা তো হতেই পারে, মানে এটা বাগবিতণ্ডার একেবারেই সময় যেখানে দাঁড়িয়ে প্রত্যেকে করেন তর্ক বিতর্ক, কিন্তু প্রশ্ন তো আজকে তর্ক বিতর্কের নয়, এগুলো বন্ধ করা যাচ্ছে না, বেড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। কি মনে হয়?
প্রথম কথা হচ্ছে এখন কলেজে তো আর ইউনিয়ন নেই। এখন ইউনিয়নের নামে যে সমস্ত লম্পজম্প হয়, আর কলেজের ইউনিয়ন রুমগুলো ফাঁকা থাকে, আর সেই ইউনিয়ন রুমের মধ্যে এরকম সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে শুরু করে বিভিন্ন কলেজের ইউনিয়ন রুমগুলো যেগুলো ফাঁকা আছে, সেখানে সময় পেলে ছাত্র নেতারা তারা দিদির অনুপ্রেরণা বোঝান। আর দিদির অনুপ্রেরণা বোঝাতে গিয়ে যা অবস্থা হয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজে, এই আমরা দেখতে পাচ্ছি। কারণ কথাটা হচ্ছে, একটু আগে এখানে কার্তিক মহারাজ আর এদের মধ্যে একটা সব দ্বন্দ্বটন্দ্ব হচ্ছিল। আপনি যদি একটু গুগল সার্চ করেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখেন, তা কিছুদিন আগে দেখতে পাবেন যে বাইরন বিশ্বাস, হুমায়ুন কবির আর কার্তিক মহারাজ একটি রক্তদান শিবিরে পাশাপাশি দাঁড়িয়ে বেশ আনন্দ সহকারে ছবি টবি তুলছে। সুতরাং সেই সব বিষয় সব মানুষের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে, কে কোথায় কী করছে না করছে। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে দাঁড়িয়ে আমাদের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে, আমাদের যুব ফেডারেশনের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকেই পরিষ্কার দাবি যে কলেজগুলো এরকমভাবে একটা ইউনিয়ন ছাড়া, কোনো সংসদ নেই, কিছু নেই, টাকার নয় ছয় হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কলেজের ইউনিয়ন ভোটগুলো কেন হচ্ছে না? রাজ্যের মুখ্যমন্ত্রী তো তিনি বলেছিলেন যে ইউনিয়ন ভোট করে দেবেন, সেই ইউনিয়ন ভোটগুলো হচ্ছে না। আর যেই ইউনিয়ন ভোটগুলো না হচ্ছে, সেখানে আমরা দেখলাম যে যাকে আর কি ধর্ষণ করা হয়েছে তিনি ওই কলেজের একজন জেনারেল সেক্রেটারি, সম্ভবত আমি যদি ভুল না করি তিনি জেনারেল সেক্রেটারি। অর্থাৎ আপনি দেখুন যে একটা কলেজে ইউনিয়ন নেই কিন্তু তার জেনারেল সেক্রেটারি আছে। একটা কলেজে ইউনিয়ন নেই, এই যে কি বলবো, এদের মুখের ভাষা আমার হারিয়ে যাচ্ছে, একটা অসভ্য পৈশাচিক ঘটনা ঘটানো এইসব যাদের ছবি আপনারা দেখাচ্ছেন, নাম মুখে আনতেও আমার মানে লজ্জা করে, যেহেতু নিজে আমি একজন কন্যা সন্তানের বাবা। এরকম অসভ্য পৈশাচিক জানোয়াররা যে ঘটনা হচ্ছে, যে ঘটাচ্ছেন, আর সেখানে দাঁড়িয়ে তৃণমূলের পক্ষ থেকে তাদেরকে আড়াল করবার জন্য, এই যে অশোক দেবের কথা বলছিলেন, আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে সত্যি চিনি না, কিন্তু আপনাদের টিভি চ্যানেলে দেখেছি এই অশোক দেবেরই রেকমেন্ডেশনে ওই ছেলেটি ওই কলেজে চাকরি পেয়েছে। এই ছেলেটি নাকি 2012 সালে এই কলেজে ভর্তি হন, বা তার আগে ভর্তি হন, তারপর তিনি চলে যান, তারপর আবার 2017 কি 16 সালে এসে আবার ভর্তি হন। যেখানে দাঁড়িয়ে একটা এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়, লয়ের এন্ট্রান্স পরীক্ষা, সেই পরীক্ষা দেওয়ার কোনো বালাই ছিল না, সেখানে তিনি সরাসরি পরবর্তীকালে ভর্তি হয়েছেন। মাথার ওপর কে আছে? এখন তৃণমূল নেতাদের বিভিন্ন ছবি টবি ওনার সোশ্যাল সাইটে দেখা যাচ্ছে, কারণ তৃণমূল নেতারা দেখবেন পেঁচে পড়লেই আর টেনেন না কাউকে। যখনই পেঁচে পড়েন, সে দেবাশিস কুমার থেকে শুরু করে, ববি হাকিম থেকে শুরু করে, মালা রায় থেকে শুরু করে, যারা আছেন দক্ষিণ কলকাতার নেতা টেতা যারা আছেন, তারা যখন পেঁচে পড়েন, তখন পেঁচে পড়লে আর বলেন না আমি চিনি না। আর এই যে আপনারা দেখাচ্ছিলেন যে এই কি তৃণমূল মদন মিত্রকে শোকজ করেছে, আর ওই কল্যাণ ব্যানার্জিকে মানে কি বলবো, ওইটাকে একটু সতর্ক করেছে। কিন্তু কথাটা হচ্ছে, আপনারা অনুব্রত মণ্ডলের সেই শোকজের লেটারটা আপনাদের মনে আছে তো, যে অনুব্রত মণ্ডলকে শোকজ করা হয়েছিল, তারপরে সেই শোকজের উত্তরে অনুব্রত মণ্ডল কিসব লিখেছিলেন যে ভালো আছেন দাদা, আমি ভালো আছি, শরীরটা ভালো নেই বলে 3-4টা লাইন লিখে ছেড়ে দিয়েছিলেন। অনুব্রত মণ্ডল একজন অত বড় ধেড়ে খোকা, সে একজন আইসিকে যে ভাষায় গালাগাল করছেন ফোনের মধ্যে, তারপর দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পুলিশের আইসির বিরুদ্ধে, তার ফোন টোন নিয়ে তাকে তদন্তের আওতার মধ্যে আনা হচ্ছে, আর অনুব্রত মণ্ডল খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছেন। এইটা যদি হচ্ছে যে পশ্চিমবাংলার আইনের ব্যবস্থা হয়, তাহলে এই মনোজিৎ মিশ্র বা এই প্রীতম মুখার্জি আর জেদ আহমেদরা, তারা তো সাহস পাবেন, তারা তো ভাববেনই যে তাদের মাথার উপরে বড় ছাতা আছে, তারা যতই অন্যায় করুক 2-3 দিন জেল খাটবে, তারপর মানুষ ভুলে যাবে, তারপর জেল থেকে বেরিয়ে এসে আবার যেইকে সেই হয়ে যাবে। সাহস পেয়ে যাওয়া আর কি আপনি বলছেন, স্বাভাবিক কারণে যে মাথার উপর যদি একটা আপনার সাহস পাবে না, একটা মাথার উপরে এত বটবৃক্ষের মতো একটা ছাতা আছে, সেই ছাতা যদি বলে যে না আমি তোমার সঙ্গে আজ 2 দিন জেল খেটে এসো, 2 দিন জেল খেটে এসে রাস্তায় ঘুরে বেড়াবে, তারপর তৃণমূলের আবার নেতা হয়ে যাবে, আবার হচ্ছে যে ব্লক প্রেসিডেন্ট কি তৃণমূল ছাত্র নেতায় বুড়ো বয়সে বা তৃণমূলের ছাত্র নেতা হয়ে বসে থাকবে, অসুবিধার কি আছে? সুতরাং এখানে দাঁড়িয়ে মানুষ যেভাবে প্রতিবাদে যদি না নামবে, এই সময় দাঁড়িয়ে যে ঘটনাগুলো পশ্চিমবাংলার বুকে ঘটছে, পুলিশের ভূমিকা তো ন্যাক্কারজনক। সেটা আমরা ওই কালীগঞ্জের ওই বাচ্চা মেয়েটাকে যেভাবে বোম মেরে খুন করার পর পুলিশ সুপার দাঁড়িয়ে বলেছিল যে দুর্ঘটনা,
পুলিশ একটা টুইটার হ্যান্ডেলে তার পোস্ট করার পর সেই পোস্টকে উইথড্র করে আবার লিখছে যে বোমের বদলে কিছু একটা সন্দেহজনক বিষয়। তাহলে পুলিশের তদন্ত বা পুলিশের ভূমিকা নিয়ে তো মানুষের প্রশ্ন থাকবে। পুলিশ তো এখানে কি করবে? পুলিশের কিছু করার নেই, ওপর থেকে বলে দেবে, বলে দিলে পুলিশ যা করার তাই করবে, আর তাই করছে। মানে এই হয়ে যাবে আর কি। ওই পরিস্থিতিগুলো একই রকম। ক্ষেত্রে আমরা যা দেখেছি, আরজি করে যেভাবে প্রমাণ তথ্য লোপাট করা হয়েছে, যেভাবে সঞ্জয় রায়কে সামনে রেখে বাকি যারা দোষী ছিল তাদেরকে আড়াল করে দেওয়া হয়েছে, এবং সেটা একদম টপ লেভেল থেকে, পুলিশের মাথা এবং সরকারের মাথা থেকে, সেই ব্যাপারেও এইখানে আপনারা আগামী দিনে রেডি থাকুন। তাহলে রেপ বা মলেস্টেশন এগুলো কমবে না আগামী দিনে? মানে এই হচ্ছে কি অবস্থা, যেটা গৌরবদা বলবার চেষ্টা রেপ করছেন। মলেস্টেশন কমবে কি কমবে না সে পরের প্রশ্ন। বুঝলাম, কিন্তু প্রশ্নটা হচ্ছে সরকার বা প্রশাসনের বা যে দল সরকার পরিচালনা করছে তাদের যে ভূমিকা, যে ন্যাক্কারজনক ভূমিকা, সেই ভূমিকা যদি না বদল করা হয়, আমার মনে হয় না এর ভূমিকা বদল করবে। সরকার বিচার করবে কি ভূমিকা পালন করবে? সরকার বলছেন তারা পদক্ষেপ করছেন, পুলিশ পদক্ষেপ করছে, সমস্ত কিছুই তো চলছে, তারপরেও কি করে এরা সাহস পাচ্ছে? আমি শশী পাজার মন্তব্য এবং চন্দ্রিমা ভট্টাচার্যের মন্তব্য, দুটো মন্তব্য শোনাই আপনাদেরকে, কারণ দরজা তো হবে ডেফিনেটলি, কিন্তু এর মধ্যে দাঁড়িয়ে তারা তো মন্তব্য রাখছেন এই জায়গায় যে কেউ কিছু সমর্থন করেন না, পদক্ষেপ রয়েছে। একটু শুনিয়ে নি সেই মন্তব্যগুলো, তারা কি বলতে চাইছেন, শুনুন। তাদের বলা উচিত ছিল না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই স্টেটমেন্ট তাদের নিজের, এইটা পার্টি স্টেটমেন্ট নয়, পার্টি স্ট্যান্ড নয়, পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। जो बोले हैं वो बोले हैं, और हमारे पार्टी की ओर से जो बोलना है वो भी बोले हैं। कल्याण बैनर्जी भी बोले थे, हमारे पार्टी की ओर से बोला गया। इसके अलावा हमारा तो कुछ बोलने का কিন্তু এত কিছু বলার পরেও এই নারী বিদ্বেষী বিতর্ক তো আজকে জন্মে গিয়েছে আবারও দলের অন্দর। মহুয়া মৈত্র বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে একদিকে এক্সপোজড এই গোটা বিষয় নিয়ে নারীদের প্রতি যে ধরনের মন্তব্য, আর তার পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সে বিষয়ে আবার প্রতিক্রিয়া দিচ্ছেন, এবং এই বিষয় নিয়ে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তরজা চলছে। ফলত আলটিমেটলি তাহলে পরে কি হচ্ছে, এটাই সব থেকে বড় প্রশ্নের জায়গা। আমি অরিন্দম আচার্যের কাছে যাব, প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বেশ, যে জায়গায় দাঁড়িয়ে খুব ডেফিনেট প্রশ্নের জায়গা, আমি এটাও একটুখানি শুনিয়ে রাখবার তাই চেষ্টা করব, কারণ না হলে পরে এই ধরনের মন্তব্য তো আমরা পেতাম না। যেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম মহুয়া মৈত্র, এটা তো আজকের তরজা নয়, আবারও এই ঘটনাতে তরজা চলছে। আমি সেটাও একটুখানি দেখাবার চেষ্টা করি। তাহলে পরে এই তরজার জায়গা কেন তৈরি হচ্ছে দলের অন্দরে? যখনই কোনো নারী মুখ খুলছেন, তখন সেই নারীর বিরুদ্ধে আবারও শাসক দল সোকল, যারা এই ধরনের ঘটনার তীব্র বিরোধিতা করেন, এই অন্যায় এ ধরনের ঘটনার গোটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তারা বলেন যে বারবার পদক্ষেপ করছেন। তাহলে পরে এই ছবিগুলো কেন? দেখুন, বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? বিদ্বেষী আমি নই, এদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আমাকে নারী বিদ্বেষী বলছেন? 30 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন, নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য। আর আমি নারী বিদ্বেষী? আপনাকে কিছু মহিলা সাপোর্ট করবে, আর সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে, 30 বছর বিয়ের করার পর তার স্বামীরা যদি ছেড়ে চলে যায়, তখন তারা কি বলবে? নারী বিদ্বেষী। আর আপনি কি বিয়ে হয়ে গেছে, ডিভোর্স করিয়ে সেই মহিলা কোথায় যাবে বলুন তো আমাকে? ছেলে পুলে আছে, সি ইজ এ গ্রিডি লেডি। নারী বিদ্বেষী আমি নারীদের শ্রদ্ধা করি, সম্মান করি। এটা আমার কনস্টিটিউশন কেন সারা পশ্চিমবাংলা জানে। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। এর কাছে আমি নারী বিদ্বেষী স্বীকৃতি দেব না। যে নিজের একটা নারীর সংসার ভেঙে যে একজন পুরুষকে বিয়ে করে, এই বয়সে এসে 65 বছরের বয়সের পুরুষকে, আমি তাকে মনে করি না যে একে কোনো সুস্থ মনস্ক নারী বলে। এই আসল নারী বিদ্বেষী। এই নারী বিদ্বেষী কথা বলে নিজের ফায়দা লুটতে চায়। রাজনীতি এসছে, শুরু কি রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করতো, 2011 থেকে চলে এলো। রাজনীতি এসছে,
অরিজিৎদার কাছে আসি ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে। আমি জানি না মানে এই ধরনের মন্তব্যে যারা আজকে এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে তারা অক্সিজেন পেয়ে যাচ্ছে কিনা, এবং এরা শাসক দলের সাথে যুক্ত সেই ছবিগুলো তো সুস্পষ্ট হয়েছে। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ধরনের ঘটনাতে সেই স্পষ্ট ছবি। আবারও একটা গৃহযুদ্ধের ছবি আপনি দেখতে পাবেন। দেখুন, একটা যে কথাটা সবার আগে আমার মনে আসছে সেটা হচ্ছে, যার ফুটেজ আপনারা দেখালেন তিনিও একজন আইনজীবী, সোকল্ড আইনজীবী। মানে ওনার ফুটেজ, ওনার বক্তব্য, ওনার ভিডিও আপনাদের চ্যানেলে দেখে আমার তো মনে হচ্ছে, মানে খুব লজ্জার সাথে মনে হচ্ছে, খুব দুঃখের সাথে মনে হচ্ছে যে আজকের দিনে হয়তো ওনার মানসিকতা অনুযায়ী ইন্ডিয়ান পেনাল কোড বা বর্তমানে যেটা বিএনএস, তাতে হয়তো কোনো ডাইভোর্সি নারী তিনি রিম্যারেজ করলে সেটা বোধহয় ওনার চোখে আজকের দিনে অপরাধ। আমি জানি না উনি কোন আইনের বই পড়ে এই ধরনের মানসিকতা গ্রো করেন। আমার মনে হয় কোনো আইনের বইতে তো অবশ্যই নয়, সেটা আইনের অমর্যাদা হয়। তৃণমূল কংগ্রেসের কোর্ট ক্লাসে নিশ্চয়ই এই সমস্ত আলোচনাগুলো হয়, যাতে একজন বর্ষিয়ান আইনজীবী, ওনার নাম রয়েছে কলকাতা হাইকোর্টে, একজন বর্ষিয়ান আইনজীবী, তিনি একজন মহিলার ডিভোর্সি, তিনি রিম্যারেজ করেছেন, তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এটা, তার পারিবারিক বিষয় এটা, সেটা তুলে কথা বলতে উনি দ্বিধা করছেন না। আর একটা শব্দ উনি প্রয়োগ করলেন, উনি খুব বুদ্ধিমান লোক, উনি না বুঝে না ভেবে কোনো কথা বলেন না। উনি ওই একটা কথা বললেন, আমার কানে খুব বাজলো, রাহুল গান্ধীর বান্ধবী হিসাবে। আমি আশা রাখবো আগামী দিনে আপনারা নিশ্চয়ই এই কথাটার ওনার কাছে এক্সপ্লেনেশন চাইবেন, এবং মহুয়া মৈত্র, সাংসদ মহুয়া মৈত্র, তিনিও নিশ্চয়ই ওনার কাছে আইনানুগভাবেই, ওনারা তো কল্যাণবাবুর আইন টাইন মানেন না, মহুয়া মৈত্র হয়তো আইনানুগভাবেই ওনার কাছে এই বক্তব্যের এক্সপ্লেনেশন চাইবে বলেই আমার ধারণা। কিন্তু এই বক্তব্যের এই তরজার বাইরে গিয়ে, এই তরজার মুখ্য উদ্দেশ্য একটাই, মূল ঘটনা থেকে মানুষের চোখ সরানো। কিন্তু আমরা যদি প্রকৃত ঘটনার বিচারে যাই, আজকের এই যে ঘটনা, যেটাকে একটা প্রত্যেকবারই এই ধরনের একটা ঘটনা ঘটে, মুখ্যমন্ত্রী এটাকে বলেন ছোট্ট ঘটনা বা পরিকল্পিত ঘটনা। যেমন হাঁসখালিতে ওনার সেই বক্তব্যটা আমার এখনও কানে বাজে, আমি কেন জানি না ভুলতে পারি না। একজন মুখ্যমন্ত্রী, একজন নারী, যাকে মানুষ, তার কর্মীরা, সাধারণ মানুষ ডাকুক বা না ডাকুক, তার কর্মীরা তাকে দিদি বলে ডাকে, তিনি বলছেন আপনারা জানেন এটা রেপের ঘটনা, আপনারা খোঁজ নিয়েছেন উনি প্রেগনেন্ট ছিলেন কিনা, ওনার লাভ অ্যাফেয়ার ছিল কিনা, উনি অন মিডিয়াতে দাঁড়িয়ে বলেছেন মুখ্যমন্ত্রী এই কথা। বলতে পারেন কোনো মহিলা, কোনো মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারেন? আসলে আমরা যদি একটা আজকের দিনে সবচেয়ে যেটা সাংঘাতিক বিষয়, আমি এটার উপর দুটো কথা না বলে পারছি না। শুধু যদি 2025-এর দেখি, আমি অনেকটা সময় নেব না, খুব ডিটেলসে বলবো না, আমি খুব শর্টে বলবো। শুধু 2025 যদি দেখি, জানুয়ারি রামনগর তৃণমূল নেতা ফারুক গাজী 9 বছরের শিশু মেয়েকে ধর্ষণের দায়ে অভিযুক্ত। ফেব্রুয়ারি বোরারই বীরভূম টিএমসির পঞ্চায়েত সদস্যর স্বামী তাপস মণ্ডল এক দিব্যাঙ্গ বধির গৃহবধূকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। মার্চ মালদা টিএমসির পঞ্চায়েত সদস্য মাসিদুর রহমান মহিলার ধর্ষণে অভিযুক্ত। মার্চ মালদা আবার টিএমসি নেতা অমল মণ্ডল বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দর্শন শ্রেণীর ছাত্রীর ধর্ষণের অভিযোগ। মার্চ নারায়ণগড় টিএমসি, এটা সবার জানা, টিএমসির সেই পার্টি অফিসে সেই বিখ্যাত লক্ষ্মীকান্ত শীত আর শান্তনু ভূঁইয়া এক গৃহবধূকে ডেকে যে নির্যাতনের ঘটনা। মেয়ে মিনাখা গৃহবধূকে তার বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ টিএমসি নেতা মীর বাবু সোনা এবং রবিউলের বিরুদ্ধে। এটা 2025 গেল। আমি আপনাকে এইখানে বসে আর ঠিক জুন মাসটা জুড়ুন, কার্তিক মহারাজ বেলডাঙ্গা, কার্তিক মহারাজ বেলডাঙ্গা, নবগ্রাম থানা, পদ্মশ্রী প্রাপ্ত কার্তিক মহারাজ, বিজেপি নেতাদের মহারাজ, তার বিরুদ্ধে চাকরি দেওয়ার লোভ দিয়ে ধর্ষণ করার অভিযোগ। জুন মাসটা জুড়ুন মশাই, আরে জুন মাসটা জুড়ুন, জুন মাসটা ভুলে গেলেন কেন? আপনি জুড়ে দিন, কার্তিক মহারাজের নামটা কলেজে নির্বাচন করা হয়, শিষ্য না হয়ে থাকে, বিরোধী দল যদি কার্তিক মহারাজের এই কুকিরটি অংশীদার না হয়ে থাকে, তাহলে তার নামটা জুড়ুন। দাবি জানান যে মনোজিৎ মিশ্রর পাশের লকআপে যাতে কার্তিক মহারাজ থাকে, দাবি করুন। যদি ন্যূনতম সততা থাকে, যদি ন্যূনতম সততা থাকে, কার্তিক মহারাজের নামটা বলুন। আরে দাবি করুন কার্তিক মহারাজের গ্রেফতার করবেন না, মুখে কুলুপ, এখন কুলুপ পড়ে গেল, কার্তিক মহারাজের নামে ভয় পান। আচ্ছা, আমি বুঝলাম। ঠিক আছে, আমি
আসছে না কেন? অনির্বাণ আমার তদন্ত হলে কি আপনার নাম আসবে না? আপনি ভয় পাচ্ছেন কেন? আচ্ছা, তার নামে তদন্ত হলে তো আপনার নাম আসবে না? আপনি অরিজিৎ দা, ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ, আমি বুঝেই বলছি কথা। সবটা বুঝে বলছি, নাম বলুন। সাহস থাকলে নামটা বলুন না। এই কার্তিক মহারাজের নাম বলতে পারছেন না তো? দমে কুলোচ্ছে না, দমে কুলোচ্ছে না। এখন কেমন লাগছে? পাল্টাটা পেয়ে এখন কেমন লাগছে? আমার প্রশ্ন হচ্ছে কার্তিক মহারাজের নাম একটাই কথা শুধু বলতে বলে আমি শেষ করব, একটাই কথা বলে শেষ করব। শাসক দলের কোন রকম বাঁধনহীন এই যে একটা যে কোনো এই ধরনের নারী কার্তিক মহারাজ কোন দল করে? চেপে দেওয়া। কার্তিক মহারাজ কোন দল করে? কার্তিক মহারাজ দল ঠিক আছে, আপনি করে না তো? তাহলে তাকে কন্ডেম করুন, তাহলে কন্ডেম করুন, তাহলে কন্ডেম করুন, তাহলে বলুন তদন্ত হওয়া উচিত, বলুন গ্রেপ্তার হওয়া উচিত, বলুন কার্তিক মহারাজের গ্রেপ্তারি চাই, বলুন কার্তিক মহারাজের গ্রেপ্তারি চাই। আইনানুগভাবে কি হওয়ার কথা? আইনানুগভাবে নাম বলুন কার্তিক মহারাজ, বলুন কার্তিক, বলুন। আমি প্রতিবাদ, আমাদের প্রত্যেকের নজর রয়েছে। অরিজিৎ দা প্লিজ প্লিজ প্লিজ, আমার একটা প্রশ্ন, একটাই প্রশ্ন। অরিজিৎ দা প্লিজ, বেশ 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 বেশ, আমার একটাই প্রশ্ন। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের কল্যাণের জন্য বিশদে কাজ করে যাচ্ছেন, তার মধ্যে দাঁড়িয়ে একজন সাংসদ যদি তার মন্তব্য এরকম নারী বিদ্বেষী হয় আর তা নিয়ে যদি এ ধরনের মন্তব্য পাল্টা মন্তব্য আসে, তাহলে সেই কাজটাকে আলটিমেটলি কোন জায়গায় গিয়ে দেওয়া হচ্ছে? আমার অনির্বাণ দা এটা প্রশ্ন আপনার কাছে। না, এদের দুজনের মধ্যেকার এই তিক্ততা, এটা নিজেদের কসবা কাণ্ডের মধ্যে যদি এ ধরনের পরিস্থিতি না, এটা তো পূর্ব তিক্ততার সেটা রেস টেনে নিয়ে যাচ্ছে মাত্র। এটা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন কাজ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান সাংসদ, মহুয়া মৈত্র অনেকবারের সাংসদ হয়ে গেছেন। দুজনে মিলে এই টুইটার খেলাটা বন্ধ করলেই ভালো হয়। তারা নিজেদের মধ্যে মিটিয়ে না নিলে যেটা হচ্ছে তাদের সম্মানহানি হচ্ছে। এটা নিয়ে তো মানে সকল রাজনৈতিক ড্যামেজ ইত্যাদি সে যা বলবে সে অন্য কথা, কিন্তু তাদের যে সম্মান তারা অর্জন করেছেন রাজনৈতিক ক্ষেত্রে, বিরোধীরা যা বলবেন সেটা বলতে পারে। নিচু দলের কর্মীদের কাছে কি অবশ্যই অবশ্যই, আমি তো বলছি নিচু তলার কর্মী, মাঝারি তলার কর্মী, ওপরের কর্মী যেই বলুন, এটা সবচেয়ে বেশি সম্মানহানি তাদের নিজেদের। পদক্ষেপ নেই কেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট কন্ডেম করা হয়েছে এবং আজকে যেটা দেখালেন, এটা পরবর্তীকালে সেটা দল নিশ্চয়ই তার মধ্যে পদক্ষেপ নেবে। কিন্তু আমি আবারও বলছি, এটা দলের ধর্ষণ করলে কন্ডেম করা হয়, আমরাও করি, তার মানে এই সব ব্যবস্থা গ্রহণ করা হয়ে যায় এমনটা তো নয়। স্টেটমেন্ট, এই দায়িত্বজ্ঞানী স্টেটমেন্টের জায়গা থেকে শোভনদেববাবু মিটিং থেকে বেরিয়ে বলেছিলেন একটি জেলার দণ্ডমুণ্ডের কর্তা যদি বন্ধ করে দেন তাহলে সেটাই ভালো। আবার এর বেশি কি করবেন? অনুব্রত মণ্ডলের বিষয়ে শোভনদেব চট্টোপাধ্যায় নিজে মুখে বলেছেন, ববি হাকিম বলছে। শুনেনি, আচ্ছা অনির্বাণ কথাটাকে শুনে। এবার এই জায়গায় দাঁড়িয়ে আবারও বলছি, এটা রাজনৈতিক ড্যামেজ ইত্যাদি তাদের বিশেষ কিছু হবে না, কিন্তু তাদের যে সম্মান তারা যেটা অর্জন করেছেন সেটা তারা খোয়াচ্ছেন মাত্র, বা সেইখানে কিছু ক্ষতি হচ্ছে, সেটা তারা ভেবে দেখলেই ভালো হয়। ব্যক্তিগত তিক্ততা সে থাকতেই পারে, সেটা সব মানুষ তো নিজেদের মধ্যে একই রকম সম্পর্ক থাকে না, কিন্তু সেটা যদি এইভাবে প্রকাশ্যে চলে আসে, বারবার আসে, এর আগেও একবার সংসদের ওখানে ঘটেছিল কমিটি মিটিং ইত্যাদি, এটা যদি আবারও আসে, এরপরে যদি আবারও আসতে থাকে, রেসটা যদি চলতে থাকে, সেটা তাদের নিজেদের ক্ষতি, এতে বৃহত্তর রাজনীতির বিশেষ কিছু যাবে আসবে না, সেটা তারা ভেবে দেখলেই ভালো হয়। কিন্তু মহিলাদের প্রতি যে ধরনের মন্তব্য, তার তো সমর্থন হয়ে যায়, সমর্থন হয় না, কারো ব্যক্তিগত জীবন নিয়ে ঠিক করবেন তাদের ব্যাপার। গৌরব, দেখুন কল্যাণ ব্যানার্জি আর মহুয়া মৈত্রর মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা তৃণমূলের ব্যাপার, তৃণমূল বুঝবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে অরিজিৎ দা বলছিলেন একের পর এক তারিখ ধরে ধরে তৃণমূলের অমুক নেতা কোথায়। অরিজিৎ দার এটাও বলা উচিত ছিল মধ্যপ্রদেশের ওই মন্ত্রী যিনি ওই জেনারেল কুরেশিকে যে কথা বলেছিলেন, তারপর অরিজিৎ দার দল থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা দেখেছি হাইওয়ের পাড়ে দাঁড়িয়ে শোকজ করেছে। আরে অরিজিৎ দা, আমি তোমাকে আমি ইন্টারাপ্ট করব না, আমি ইন্টারাপ্ট করব না, আমি শুধু বলছি দল তাকে শোকজ করেছে এবং সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তাকে বাদ দিয়েছে, এইটুকুই। কথার মধ্যে আমি ডিস্টার্ব করিনি। আপনার ইনফরমেশনের অভাব ছিল, আমি শুধু সেটুকুই ধরিয়ে দিলাম। মন্ত্রিত্ব গেছে কি তার? ইনফরমেশনের অভাব ছিল, মন্ত্রিত্ব গেছে কি তার? আমি আপনাকে আবারও বলছি, মন্ত্রিত্ব গেছে কি তার? মন্ত্রিত্ব সরকারের বিষয়, দল তাকে গেছে কি তার? যায়নি তো, কন্ডেম করেছে এবং তাকে সমস্ত দলীয় রাজনৈতিক কার্যকলাপ থেকে বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে আগামী দিনে তার বিরুদ্ধে আরো কঠোরতম শাস্তির প্রস্তাব এসেছে এবং সেটা আপনি দেখবেন, শাস্তি এখানে বসে বলবেন, যখন শাস্তি দেবেন তখন বুঝবো, যখন শাস্তি দেবেন তখন স্বপ্নদ্বীপের সময় যাদবপুরে কি করছিলেন যখন সিসিটিভি ইনস্টল করতে দেননি? ঠিক আছে, স্বপ্নদ্বীপের সময় কি করছিলেন? আমি জানি সিসিটিভি বসানোর সবার আগে বিরোধিতা আপনারা করেছিলেন কেন? মাঠে বসে গাঁজা খেতে অসুবিধা হবে বলে? হ্যাঁ ঠিকই, মাঠে বসে গাঁজা খেতে অসুবিধা হবে বলে ছেলেটাকে মেরে ফেলেছিলেন। এবার উত্তরটা দিতে নেবেন তো? পামেলা গোস্বামীকে চেনেন?
বিজেপির নেত্রী আপনি নিশ্চয়ই গাঁজা বলেছেন। নিয়ে ধরা পড়েছিল, আপনি নিশ্চয়ই কলকাতায় বলেছেন। পুলিশ আলিপুরে ধরেছিল। আগে গিয়ে আপনি মুরুলিদার সেন লেনে গিয়ে এইসব জ্ঞানের কথা বলুন, তারপর টিভি চ্যানেলে বলবেন আশ্চর্য কথা। গাঁজার কথা। চুপ আশ্চর্য করুন কথা। তো, কে আপনাদের কোথায় কথা। কে কোথায় শুনুন তো। গাড়ি নিয়ে ধরা পড়ছে তার জন্য আপনি পার্টিকে চুপ দায়ী করুন করবেন না। তো। কে তো গাঁজার আশ্চর্য কথা ব্যবসায়ী বলছে? পামেলা গোস্বামী, এ তো ওই যে আশ্চর্য স্বপন কথা। মজুমদার, আপনাদের পামেলা গোস্বামী পার্টি না, আপনাদের পামেলা গোস্বামী পার্টির তার নামে প্রবক্তা। পাচারের পামেলা গোস্বামী কেস পার্টির আছে। কোনো পদে আছে একটা ভোটের আগে প্রবক্তা। বেরিয়েছিল। আগে পামেলা সেখানে গিয়ে গোস্বামী জ্ঞানের পার্টির কথা বলুন, প্রবক্তা। এখানে জ্ঞানের কথা বলবেন না। আপনারা অনিল দ্বিতীয় বসুকে কথা কি হচ্ছে সেন্সার করেছিলেন? কি আপনারা অনিল বসুকে কি সেন্সার করেছিলেন? শুধু মিটিং মিছিল আসতে দিতেন না। আবার তাছাড়া তিনি একদম তার রোয়াব সব প্রসঙ্গের অনিল বাইরে বসুর চলে যাচ্ছি আমরা। সমস্ত কিছু করতেন। না, অনিল বসুর বিষয়ে যেদিনকে আলোচনা হবে আমি ঠিক, আলোচনা ঠিক, করবো, ঠিক একটু আছে। অসুবিধা নেই। আবার শুনুন পরিষ্কার না, আমি জায়গা থেকে, টপিকের আমার বাইরে তো যাইনি, please, আপনি হ্যাঁ। গেছেন, আপনি যাদবপুর টেনেছেন। বেশ 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 ঠিক বলুন। আছে, যাদবপুরের গাঁজা আপনি হ্যাঁ, টেনেছেন, আর যাদবপুরে পামেলা গোস্বামী আপনারা আপনার বিরোধিতা বিজেপির করেছিলেন। নেতা। ছেড়ে দিন। যাদবপুরে বলুন, আপনি বলুন। ছেড়ে দিন, ঠিক আছে, ঠিক আছে, আপনি অরিজিৎ, ছেড়ে দিন। অরিজিৎ, অরিজিৎ, আপনারাই শুনুন। বিরোধিতা করেছিলেন। আপনি ছেড়ে দিন। একটা ছেলের আপনি- জীবন চলে গেছিল, আপনারা সেই সিসিটিভি ইনস্টল করতে দেননি। প্রসঙ্গে যাই, এই রাজ্যের বুকে এতগুলো এনসিডব্লিউ টিম এলো, সেই সন্দেশকারী থেকে শুরু হয়েছে, এতগুলো এনসিডব্লিউ টিম এসছে ন্যাশনাল উইমেন্স কমিশনের। সেই টিমের রেজাল্ট কি হলো? আজকেও এসছে না, কি কি রেজাল্ট হবে আমি একটুখানি শোনাই একটুখানি অর্চনা মজুমদারের বক্তব্য। যদি এই ঘটনা ঘটানো হয় তাহলে পরে তো ভয়ঙ্কর, পুলিশ ঢুকতে দিচ্ছে না ঠিক করে, এবং বলছেন পরবর্তী সময় অর্চনা মজুমদার আরো কি কি বক্তব্য দেখুন। ঠিক আছে, এরপরে যখন ভিকটিমকে দেখতে যাওয়ার কথা হয়েছে, ডেপুটি কমিশনার ম্যাডামের কথা শুনুন। তিনি বলছেন গতকাল রাত্রি 12টা অবধি আমার সাথে ছিল, আমরা ওকে প্রোটেকশন বলেছি, উনি প্রোটেকশন নেই, উনি বাড়িতে নেই, তালা বন্ধ আছে, পুলিশ জানে না কোথায় আছে, কাস্টেডিয়ান। একটা গ্যাং রেপের পরে পুলিশের দায়িত্বে, পুলিশের প্রহরায়, পুলিশ তাকে নিরাপত্তায় রেখেছে। কমিশনের কাছে বলা হচ্ছে যে সে কোথায় আছে পুলিশ জানে না। সাউথ, যিনি এই কেসের সম্পূর্ণ নোডাল অফিসার দায়িত্বে, তিনি বলছেন আমাকে। এরপরে বলতে পারেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কোথায়, মেয়েরা কোথায় যাবে, এর জন্য কমিশন এসে শাটেল ককের মতো ডান দিক বাদিক ঘুরছে, এবং হচ্ছে যে কোথায় আছে আমরা জানি না। অ্যাজ ক্লিয়ার অ্যাজ ওয়াটার, she has been hidden somewhere, so that her speech, her version is not reachable to common people. That is what government wants, that is what police wants, administration wants, and this is happening. এটা যদি করা হয় তাহলে এনসিডব্লিউর কাজ বা ভূমিকা তাহলে পরে কি থাকবে? এনসিডব্লিউর কাজ ভূমিকা হচ্ছে যে, আমি বলছি যে এটা যদি করা হয় তাহলে অন্যায়, কিন্তু এনসিডব্লিউ তো আগে সন্দেশখালি গেছিল, তার আগে হচ্ছে যে হাঁসখালি গেছিল, তারপরে বিভিন্ন জায়গায় ডায়মন্ড হারবার গেছিল, বিজেপির টিম কোথায় ডায়মন্ড হারবারে গেছিল দেখতে। তো সেই রেজাল্টগুলো কোথায় গেল? সেই রেজাল্টগুলো যারা দোষী, এই সন্দেশখালিতে দাঁড়িয়ে এই তৃণমূলের একজন মুখপাত্র বলেননি কলকাতা থেকে মহিলা ভাড়া করে নিয়ে গিয়ে ওখানে নাটক করানো হচ্ছে? এনসিডব্লিউ তো গেছিল, সেই যে এই কথা বলেছিল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? তার রেজাল্টগুলো কোথায় গেল? আসলে কথাটা হচ্ছে যে ওই কালীগঞ্জে একটা বাচ্চা মেয়ে, সে তো মেয়ে, তার মা আছে, এনসিডব্লিউ সেখানে যাওয়ার প্রয়োজন বোধ করে না। আসলে সব কিছুর মধ্যে এই যে রাজনীতির বাইরে করে না, সব কিছুর মধ্যেই রাজনীতি কিভাবে ফায়দা লুটবে এই শাসক এবং বিজেপি, তাদের হচ্ছে যে এই সেটিং এর খেলা চলছে। পরিষ্কার কথা, সেটিং এর খেলা। কোথায় গেল সেই রেজাল্টগুলো? আমি তো জানতে চাই রেজাল্টগুলো কোথায়? রেজাল্ট একটা রেজাল্ট না আপনি বলতে পারবেন না, এখানে যারা প্যানেলে আমরা আছি কেউ বলতে পারবে, কেউ জানে না কোথায়। আজকে অর্চনা মজুমদারকে বাধা দেওয়া হয়েছে, ঠিক, কেন বাধা দেবে? যদি আইনের মধ্যে থাকে তাহলে নিশ্চয়ই তাকে কাজ করতে দেওয়া উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে দিদি, এই যে শেখ শাহজাহানের বিরুদ্ধে এনসিডব্লিউ গেছিল তো, এই যে দিদি হাঁসখালিতে আপনারা গেছিলেন তো, এই যে দিদি সুজেট জর্ডন কামদুনি, কি হলো তার রেজাল্টগুলো? এই যে দিদি, এই যে কালীগঞ্জে বাচ্চা মেয়েটা মারা গেল বুকে বোম লেগে, তার মা, সেও তো উইমেন্স, সেই রেজাল্টগুলো সেখানে যাওয়ার প্রয়োজন বোধ করেন না কেন আপনারা? এটা হচ্ছে ফায়দা তোলার জায়গা। চলুন অনির্বাণদার কাছে এই প্রশ্ন, যে কেন এই বাধা দান বা কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে? আপনার এনসিডব্লিউ মেম্বার কমিটির চেয়ারম্যান বোধ হয় না, মেম্বার হিসেবে দেখাচ্ছেন উনি। ঠিক গত বিধানসভা নির্বাচনে আপনাদের এই যে বিধানসভা ক্ষেত্র যার মধ্যে অফিসটা পড়ে, সেখানে তিনি বিজেপির প্রার্থী ছিলেন, এবং একজন বয়স্কা মহিলার দুর্ভাগ্যজনক মৃত্যু, স্বাভাবিক মৃত্যু, তিনি মিথ্যে ডেথ সার্টিফিকেট দিয়ে সে সময় একটা হই করার চেষ্টা করেছিলেন, যদি পরে ধরা পড়ে যান এবং বিপুল ভোটে হেরে যান, এবং যে বুথের ঘটনা ছিল সেই বুথেও উনি বিপুলভাবে হেরে যান। এই উদ্যোগ না, একদম ডিফারেন্ট না, কারণটা বলছি, কারণ আসছি যে কারণটাই বলছি।
এই যে একজনের দুঃখজনক মৃত্যু নিয়ে যে এই পরিমাণ মিথ্যাচারের রাজনীতি যিনি করতে পারেন, তিনি যখন এনসিডাব্লিউর মেম্বার হচ্ছেন, তার রাজনৈতিক পরিচয়টা তিনি আচমকা মুছে ফেলবেন, ভুলে যাবেন, রাজনৈতিক পক্ষপাত সবটা তার মাথা থেকে সরে যাবে, এটা তো হতে পারে না। আজকে যে অভিযোগ তিনি করছেন, আপনারা সাংবাদিক পাঠিয়েও খতিয়ে দেখুন যে আদৌ সেই অভিযোগের কোনো সারবত্তা আছে কি না। কারণ তার রাজনৈতিক কর্মকাণ্ডের যা প্রেসিডেন্স রয়েছে, সন্দেশখালির কথা একটু আগে গৌরব বলছিলেন, এই সন্দেশখালিতেও অর্চনাদি সেই সময় বিজেপির তরফ থেকে ইনচার্জ ছিলেন, তখনও তিনি এনসিডাব্লিউর মেম্বার হননি। সেই সন্দেশখালিতে গঙ্গাধর কয়ালের সেই অসাধারণ এপিসোডের আগে পর্যন্ত তো আপনারাও বলতেন যে এখানে এই ঘটনা ঘটেছে। গঙ্গাধর কয়ালের ওই কনফেশন ভিডিওর পর আপনারা এই নামটা মুখে পর্যন্ত আনেন না, এবং এটাও বলেন না যে গোটা তদন্ত ভার কিন্তু সিবিআই নিয়েছিল সন্দেশখালির। এন্টায়ার এ টু জেড এন্টায়ার তদন্ত ভার কিন্তু সিবিআইয়ের হাতে চলে গেছিল সেই সময়। তারপরে আজ অবধি সন্দেশখালির কোন মামলা নিয়ে, বিশেষ করে নারী নির্যাতনের প্রসঙ্গের যে মামলা, সেটা নিয়ে সিবিআই আজকে কি করছে, অর্চনাদি কি একবার খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন? এক, এনসিডাব্লিউ মেম্বার হিসেবে। দুই, তিনি কলকাতা দক্ষিণ অবধি আসতে পেরেছেন, খুব ভালো কথা। একটু সরে গিয়ে মুর্শিদাবাদ বেলডাঙ্গা একটা আশ্রম আছে, ওখানে যাবেন নাকি? সেখানে একটু খোঁজ নেবেন নাকি যে সেখানে চাকরি দেওয়ার নাম করে কোনো মহিলাকে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে কি হয়নি, নাকি সেইখানে তিনি তারিখটা, তার ঠিকানাটা আর খুঁজে পাবেন না, তখন আর তার নারীদের কথা মনে পড়বে না? আসলে আমরা জানি যে এই টিমটা কার্যত বিজেপি শাখা সংগঠন, অতএব তারা কি অভিযোগ করলেন কি না করলেন তাতে কারো কিছু যায় আসে না। ওকে, চলো অরিজিৎ দত্ত থেকে উত্তর নিই। এবং এটাও আমার কাছে প্রশ্নের জায়গা যে পুলিশের ভূমিকা, যে আরজিকর কাণ্ডের পুলিশ আর এই কসবা কাণ্ডের পুলিশ, কোথাও না কোথাও গিয়ে সিমিলারিটির জায়গা কি দেখা যাচ্ছে? দেখুন, ন্যাশনাল উইমেন কমিশন একটা অটোনোমাস বডি, কেন্দ্রীয় সরকারের একটা উইং, এবং এর জুরিসডিকশন, এর পেনিট্রেট করার ক্যাপাসিটি, এর নিজস্ব কোনো মেকানিজম নেই। যেখানে ঘটনা ঘটে, ন্যাশনাল উইমেন কমিশন হোক, ন্যাশনাল SC/ST কমিশন হোক, এরা সেখানকার স্থানীয় যারা তদন্তকারী সংস্থা, স্থানীয় প্রশাসন, তাদের উপর 100% ডিপেন্ডেন্ট সেই জায়গায় পেনিট্রেট করার জন্য, বা সেখানে কোনো ধরনের যদি রিপোর্ট জেনারেট করে, হোয়াট এভার। বিভিন্ন জায়গায় আরজিকর ক্ষেত্রে পরিষ্কারভাবে কোর্ট বারে বারে ইন্ডিকেট করেছে, অ্যাপেক্স কোর্ট বারে বারে ইন্ডিকেট করেছে যে ল্যাক অফ এভিডেন্স। কারণ ইনিশিয়াল ক্ষেত্রে ইট হ্যাজ বিন বচড আপ, এই কথাটা বারে বারে ইউজ করেছে। অর্থাৎ সিবিআই তদন্ত করছে আর বচড আপ। আপনারা সিবিআই চার্জশিটে কোথায় আছে? ক্ষমতায় আসার আগে সিবিআই কে বলতে বলুন, সিবিআই কে বলতে বলুন। আরে মশাই আরজিকর নিয়ে কথা বলছেন তো, তদন্ত করতে বলেন। সিবিআই 10 মাস ধরে তদন্ত করে কি করেছে বলুন? এখনকার তো ছেড়েই দিন। সিবিআই 10 মাস ধরে তদন্ত করে কি করেছে বলুন? এখন অগ্নিমিত্রা পল বলছে সিবিআই পারে না, এখন অগ্নিমিত্রা পল বলছে সিবিআই কিছু পারে না। বিজেপির হালটা ভাবুন, ছেড়ে দিন না, ছেড়ে দিন না। সিবিআই কে মাথায় তুলে রাখতো, যে সিবিআই কে বিজেপি মাথায় তুলে রাখতো, এখন তাকে বলতে হচ্ছে সিবিআই পারে না। আজকে গৌরবকে বলতে হচ্ছে সিবিআই পারে না। এরাই তো সিবিআই কে ডেকে আক্রান্ত হচ্ছে। আজকে যে কোনো মামলায় সন্দেশখালী থেকে অদ্ভুতভাবে উনি জাস্টিফাই করছেন। পুলিশ মিডিয়াতে দেখছে, যে পুলিশ আরজি করে 12 ঘন্টার মধ্যে 10 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল, সেই পুলিশ এক্ষেত্রে এদেরকেও গ্রেফতার করেছে। আচরণ উনি এখানে সিবিআই কারণ না, পুলিশ ওখানে ক্ষমতা থাকলে সিবিআই কে আরুন পারবেন না। আপনাদের নেত্রী বলছেন সিবিআই পিটাই চাই না। আচ্ছা, উনি কি লজ্জায় আমাকে বলতে দিচ্ছেন না? আপনি ভেবে দেখুন। আমি সঞ্চালক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, একদম শেষ করতে হবে। উনি কি লজ্জায় আমাকে বলতে দিচ্ছেন না? লজ্জা পাওয়াই স্বাভাবিক। উনি লজ্জায় বলতে আপনি দিচ্ছেন। সিবিআই কে মাথায় তুলে রাখতেন তো। আচ্ছা, গৌরবদা একদম শেষের পথে আমরা। আমার পুলিশের ভূমিকা জানিয়ে প্রশ্ন উঠছে, তা নিয়ে প্রশ্ন ছিল। ওকে, বেশ শেষ করতে হবে আমাকে একদম শেষ করতে হবে, সময় নেই। গৌরবদা, আই এম ভেরি সরি। পরবর্তী দিনে অবশ্যই আমাদের নজর থাকবে আপনার বক্তব্যের জায়গায়। আমি আপাতত অসংখ্য ধন্যবাদ জানাই অরিজিৎ দা, অনির্বাণ দা, গৌরব দা, আপনাদের প্রত্যেকেই। অরিন্দম দা ছিলেন, টেকনিক্যাল কারণবশত অরিন্দম দার সঙ্গে কথা বলার সুযোগ হলো না আমাদের। কিন্তু এই গোটা ঘটনা নিয়ে অবশ্যই বহু প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলোর মধ্যেই এখনো পর্যন্ত যে অবস্থা, তাতে তর্ক বিতর্ক হবে, কিন্তু আলটিমেটলি সমাজের বুকে এ ধরনের পরিস্থিতির পরিবর্তন করবার জন্য যে লড়াইটা প্রত্যেককে মিলে লড়ার, সেটা কি আদৌ হচ্ছে? নজর থাকবে আমাদের আগামী দিনেও পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে। আল্লাহ বলে এখানে শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নর্থ সিএন।